এক কথায় বললে গন্ডগোল, বিস্তর গন্ডগোল। ফেলুদার মতো গলা হয়তো করতে পারলাম না, কিন্তু বিষয়টা মগজ নিয়ে, যেটা ফেলুদা সত্যজিৎ রায় কিংবদন্তি এক চরিত্র, গোয়েন্দা চরিত্র। তার প্রধান অস্ত্র হচ্ছে মগজাস্ত্র, মগজ, মাথা। এই মাথা নিয়েই এবার যত গন্ডগোল। আর আজকে এই এপিসোডে দেখব যে সেই মাথায় গন্ডগোলটা ঠিক কি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বেশ কয়েকদিন যাবৎ কয়েকটি ঘটনা আমরা রাজ্যবাসী দেখতে পেলাম। কি সেটা? আইপ্যাক একটি সংস্থা, যে সংস্থাতে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি রেড হল এবং তার কর্ণধার জনৈক প্রতীক জৈন, তার বাড়িতেও রেড হলো। একই সঙ্গে সেই দিন আরো 6-7টি জায়গাতে রেড হয়েছিল। তৎপরবর্তীতে যেটা দেখা গেল, শোনা যাচ্ছে সকাল থেকে, সেই সকাল 6টা থেকে রেড হওয়ার পর দুপুর 12টার দিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রতীক জৈনের বাড়িতে হাজির হলেন, ফাইল, মোবাইল ফোন এবং ল্যাপটপ এগুলি নিয়ে বেরিয়ে আসলেন খুব অল্প সময়ের মধ্যে। এবং তারপরে তিনি সেখান থেকে ঘোষণা করলেন যে এখানে তার দলের বিশেষ গোপন তথ্য ছিল। এবং তৎপরবর্তীতে তিনি বললেন যে তিনি যে আইপ্যাকের যে অফিস সল্টলেকে, তিনি সেখানেও যাবেন যেখানে রেড হচ্ছিল তখন। এবং তিনি গেলেনও। যাওয়ার পর তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পর সবাই দেখেছেন এই চিত্রটা, যে একজন কোনো কর্মী হবেন অথবা পুলিশ কর্মী হবেন, কেউ এখনো পর্যন্ত আমরা সেটা জানি না, বেশ কিছু ফাইল নিয়ে এসে তার গাড়ির পিছনের সিটে রাখলেন। সেই গাড়িটার নাম্বার একজন ঢেকে রাখলেন। প্রচুর সাংবাদিক, প্রচুর ক্যামেরা। এবং মুখ্যমন্ত্রী বেশ খানিকক্ষণ পরে বাইরে এসে তিনি জানালেন যে এটি হচ্ছে তাঁর দলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস। পরবর্তীতে তার দলের নেতারাও সেটাকে সেই মতটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন যে তার পার্টির মূলত স্ট্র্যাটেজি বা পরিকল্পনার যে জায়গাগুলো তৈরি হয় সেটা হয় হচ্ছে ওই অফিস থেকে। এই নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ালো, সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট। সেই টালবাহানা চলছে। আগামী 3 তারিখ তার আবার হিয়ারিং আছে এবং সুপ্রিম কোর্ট বেশ কিছু কড়া অবজারভেশন দিয়েছে। এবং রাজ্য সরকার যে এফআইআর গুলি করেছিলেন ইডি অফিসিয়ালদের এগেনস্টে, সেটা স্টে হয়ে আছে। এটা আমরা জানি, কিন্তু আমার বক্তব্য শুরু এইখান থেকে। সেটা হচ্ছে যে ওই সুকুমার রায়ের একটা গল্পে আছে না, যে এক ভেড়া বা ছাগল, সেই ছাগলের নাম কি? ব্যাকরণ সিং। ব্যাকরণ সিং কেন? ব্যাকরণ সিং খাদ্য বিশারদ, বিএ মানে ব্যা। তা সে হাউমাউ করে যখন কেঁদে উঠেছিল, তাকে জিজ্ঞাসা করাতে কি বলেছিল সে? যে তার মামাকে তার মামার অর্ধেকটা কুমিরে খেয়ে নিয়েছিল, তাই বাকি অর্ধেকটা মরে গেল। তাই সে হাউমাউ করে কেঁপে উঠলো। এটা সুকুমার রায়ের হাসির গল্প, হজবরলার একটা সিরিজের মধ্যে এটা আছে। এখন বিষয় হচ্ছে যে মাথা না থাকলে ধরের আর কি ভ্যালু আছে? তাহলে এই আইপ্যাক, যে আইপ্যাক একদম শুরুর দিকে থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ভোট কৌশল তৈরি করে, আর এই রাজ্যে এটা সবার মধ্যে এখন চালু হয়ে গেছে যে আইপ্যাক একদম নিচের স্তর থেকে ওপর স্তর পর্যন্ত শুধু নীতি নির্ধারণ করেই থেমে থাকে না, বিভিন্ন পলিটিক্যাল নেতাদের ভাষণ
তৈরি করে দেওয়া থেকে শুরু করে তার কিভাবে তার দল সে চালাবে ইত্যাদি ব্যাপারে তারা তাদের বক্তব্য রাখে। কখনো কখনো সেই বক্তব্যটা কোট আনকোট সেই নেতারাই অনেক সময় সেই দলেরই বলেছে খবরদারি করে। এবং ওই তৃণমূল কংগ্রেসেরই অনেক নেতা অতীতে এই খবরদারিকে পছন্দ করেননি। রাজনৈতিক দল এইভাবে চলে নাকি এই সমস্ত ক্ষোভ প্রকাশ তারা করেছেন, কিন্তু মানে শেষ পর্যন্ত মেনে নিয়ে সেটাই চলতে হয় তাদের। কিন্তু একটা বিষয় এটা ভাবতে হবে যে এই আইপ্যাকে ইডির আঘাত, অভিযোগ এখনো পর্যন্ত যেটা যেটা শোনা যাচ্ছে সেই দিনকে যে কয়লা কেলেঙ্কারির 2740 কোটি টাকার যে কয়লা কেলেঙ্কারি তার একটি তদন্তে ইডি অফিসিয়ালরা সেখানে এসেছিলেন রেড করতে, এবং তারা গোয়া সূত্রে কোনো একটি হাওলা মারফত যে টাকার লেনদেন সেইটা তারা প্রকাশ্যে এনেছেন, তাদের প্রেস নোটেও সেটা, প্রেস রিলিজেও সেটা জানিয়েছেন। এবং এই কয়লা কেলেঙ্কারি বহুদিন ধরে চলছিল। তৃণমূল নেতাদের অভিযোগ ছিল যে এখনই এই ভোটের মুখে কেন রেডটা হলো, কিন্তু রেডটা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, ঠিক না ভুল আদালত বলবে সে সমস্ত কথা। এ বাদেও ওই আইপ্যাকের সম্পর্কে ইদানিং সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে, বেশ কয়েকটি চ্যানেল বলুন, সেটা কি আরো নাকি একটি কোম্পানি 2018 সালে ছিল, তারপরে সেই কোম্পানি উঠে গেছিল, সেই উঠে যাওয়া কোম্পানির নামে নাকি আরো 13 কোটি বা 18 কোটি টাকা লেনদেনের একটা কিছু গড়মিল আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই আইপ্যাক মাথাটা থেকেই একদম শীর্ষস্তর থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত তৃণমূল নামক দলটির পুরোটা নিয়ন্ত্রিত হয়, আর ভোট অবশ্যই তো সেটা হয়। এই যে শোনা যায় কানাঘুষো, সত্যি মিথ্যে জানি না, যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওই জনজোয়ার যাত্রা বা এই ধরনের যে কর্মসূচিগুলো, তার রূপরেখা এই আইপ্যাকই তৈরি করে দেয়, অন্তত এতদিন দিত। এমনকি এটাও শোনা যায় কানাঘুষো যে কোন জায়গাতে কি বলতে হবে, কার কোন রাজনৈতিক দল থেকে কোন নেতাকে কিভাবে ভাঙিয়ে আনতে হবে, বা কোন পঞ্চায়েত কিভাবে চালানো উচিত, কোন পঞ্চায়েতে কোন নেতা ঠিক মতো কাজ করছে না, বা কাকে সরিয়ে দিয়ে সেটা প্রধান হোক চেয়ারম্যান হোক, কাকে সরিয়ে দিয়ে আর একজন কাকে আনা যায়, এর সামগ্রিক কর্মকাণ্ডটা, ব্যক্তি রাজনৈতিক দলের সামগ্রিক কর্মকাণ্ড, সেটা করতো এই আইপ্যাক। আমার বক্তব্য আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। ইডির এই যে, আমি যদি একটা মানে রূপকার্থে বলি, ছবল এই শব্দটা যদি ইউজ করি, সেই ছবল কি ওই মাথা মগজ, তার মানে এই মাথা থেকেই তো, এই মগজ অস্ত্র দিয়েই তো এই পুরো দলটা চলতো, ওই মাথায় যদি ছবল পড়ে থাকে তাহলে বাকি ধরটার আর অবস্থা কি, ভ্যালুই বাকি। তাহলে সেইটা ভাবতে গেলে ভাবতে হয় ছন্ন ছাড়া তছনছ অবস্থা হয়ে যেতে পারে সেটা, এবং সেটা হয়েছে এই ভোটের মুখে। এবং ভাবুন, তদন্ত কিন্তু স্থগিতাদেশ নেই, ইডির কিন্তু কোন রকম কোথাও কোনো স্থগিতাদেশ নেই, এবং আগামী 3 তারিখ আবার হিয়ারিং আছে। ইতিমধ্যে ইডির যিনি জয়েন্ট ডিরেক্টর, তিনি কলকাতায় এসেছেন, একের পর এক ম্যারাথন বৈঠক করছেন বলে সূত্রের খবর। তার সাথে আরো যুক্ত হয়েছে প্রায় 200 জন মতো, যেটা একটু মানে ভাবতেও অবাক লাগে, সিবিআই এবং ইডি অফিসিয়াল। সূত্রের খবর বলছে তারা কলকাতার বিভিন্ন স্থানে এসে রয়েছেন। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে এইখানে যদি এই রকম ধরা যাক, আপনার সাধারণ মানুষ এখানে বলতেই পারেন দূর কিচ্ছু হবে না, দূর কিচ্ছু হবে না,
ও সব ওখানে সেটিং হয়ে আছে, এই তত্ত্বটা একটা দিক। আর একটা দিক যদি আমি এটাও ভাবি যে ঠিক আছে কিচ্ছু হলো না, কিন্তু আপনি ভাবুন তো যে কোনো একজন মানুষকে যদি এই রকম ভাবে জেরার সম্মুখীন হতে হয়, কোনো একটি সংস্থা যদি সামগ্রিকভাবে এরকম চাপে পড়ে যায়, তাহলে সেই সংস্থা বা সেই পুরো স্ট্রাকচারটা কি স্বাভাবিকভাবে আর কাজ করতে পারে? এবং অলরেডি যে সেটা বিকল হতে শুরু করেছে, সেটা বিভিন্ন মানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভাগুলো, এবং এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিভিন্ন বিডিও অফিসে, এতে অফিসে তাতে অফিসে, এতে করে তৃণমূল কংগ্রেসের নিজস্ব ক্ষতি হচ্ছে। যে গন্ডগোলগুলো হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে, এতে তো তৃণমূল কংগ্রেসের নিজস্বই ক্ষতি হচ্ছে। কারণ এসআইআর যদি লেন্দি হয়ে যায়, এসআইআর যদি অ্যাডজার্ন হয় বা মানে পসপন্ড হয়, বলুন যেটাই বলুন, মানে থেমে যায়, তার ফলবশত ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ইলেকশন নোটিফিকেশন হবে না। যেমন বিজেপির রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, নো এসআইআর নো ভোট। ইলেকশন কমিশনও কি এসআইআর বাদে ভোট করাতে পারবে? কারণ তারাই তো এই সংশোধনটা চালু করেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তাই যদি হয়, তাহলে বিধানসভা নির্বাচনটাই তো হতে পারবে না। আর বিধানসভা নির্বাচন না হতে পারলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন সংবিধান অনুযায়ী। তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা তো সেদিক থেকে তৃণমূল কংগ্রেসেরই হচ্ছে। একে তো হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, এদের জোট হয় কি হয় না, হয় কি হয় না, হলো বোধহয় করে হলেও একটা মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোটের কনসলিডেশন বা একত্রীকরণের বিপুল সম্ভাবনা রাজ্যে তৈরি হয়ে রয়েছে, বিক্ষুব্ধ সংখ্যালঘু যারা শাসকের উপর। পাশাপাশি এই যে এসআইআর প্রসেস, সেটা নিয়ে তো শাসক একেবারে জেরবার হয়ে রয়েছে। তার কারণ মৃত এবং আনম্যাপড এই ভোটারই তো মানে হাজারে হাজারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে। কোথাও 12,000, কোথাও 40,000, কোথাও 50,000 এরকম বাদ পড়েছে শুধু মৃত ভোটার। তা যে দলটি অসংখ্য আসনে কোথাও 1000, কোথাও 2000, কোথাও 5000, 10,000 এরকম ভোটে জিতে আজকে এখানে ক্ষমতায় রয়েছে, তাহলে এই পরিমাণ নাম এসআইআর এর প্রথম পর্যায়েই যদি বাতিল হয়ে গিয়ে থাকে, তাহলে ব্যালেন্স পড়ে থাকছে কি? তার একটা হিসেব নিশ্চয়ই তাদের দলের মধ্যে হিসাব নিকেশ চলছে। তার সাথে যদি মানে মুসলিম ভোটের কনসলিডেশন হয়, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এবং তার সাথে যদি যুক্ত হয়ে যায়, যেটা অলরেডি আমার মতে, অবশ্যই এটা আমাদের ব্যক্তিগত মত, এসআইআর এর পরে যদি আইপ্যাক কাণ্ড এই যেটা চলছে, সেটা একটা বিপুল চাপ তৈরি করে। এবং চাপ কি কি ভাবে হতে পারে সেটা আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন। বেশ কিছু বড় ছোট গ্রেপ্তারি যদি সামনে এসে যায়, তাহলে ওই যেটা প্রথম বলছিলাম, মগজটাই যদি না থাকে, মানে আইপ্যাক তো মগজ হিসেবে কাজ করছিল তৃণমূল কংগ্রেসের, মগজটাই যদি না থাকে বা মগজ যদি রুদ্ধ হয়ে যায়, মগজ যদি কাজ না করার জায়গায় থাকে, তাহলে ব্যালেন্স ধর অর্থাৎ দলটার অবস্থাটা কি হতে পারে। এই সামগ্রিক পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক দল বিজেপির একতাবদ্ধ হওয়া, সেখানে শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রত্যেকটা বড় বড় র্যালিতে অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকটি জায়গাতে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করছেন। এনাদের কমিউনিকেশন যদি আরো কেমিস্ট্রিটা ভালো, মানে যত দিন যাবে আরো ভালো হতে থাকে, তাহলে নিশ্চিত পালা বদলের দিকে কি 2026-এর দিকে এগিয়ে যাচ্ছে না পশ্চিমবঙ্গ। আর যদি এসআইআর না হয়, তাহলে সে আগের এপিসোডে এটাও বলেছি যে শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় বাহিনী এসে যাবে এইভাবেই যদি হট্টগোল চলতে থাকে, যেখানে এসআইআরটাই নির্বাচন কমিশন করাতে পারছে না ঠিকভাবে, সেখানে সেই নির্বাচন কমিশন কি করে দাবি করতে পারবে যে সাধারণ মানুষ ভালো করে ভোট দিতে পারে?
তাহলে সেখানে অবশ্যম্ভাবী কেন্দ্রীয় বাহিনীর একটা দাবি ধীরে ধীরে উঠতে শুরু করবে এবং উঠবেই। এবং সেখানে পরবর্তীতে যদি ভোটই না হয় বা ভোটটা যদি পিছিয়ে যায়, অল্প দিনের জন্য হলেও যদি রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটা আপনারা কমেন্টে জানান। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনাদের মত নিয়েই আমরা এগিয়ে চলবো আগামী দিনে। আমাদের এই সামগ্রিক বিষয়গুলোর উপর নজর রাখছি, আমরা নজর রেখে মানুষের মতামত নিয়ে আপনাদের সামনে হাজির করছি। আর আপনারা নজর রাখুন অবশ্যই মানুষের ভাষার পর্দায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সেটা মতের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, দুটোই স্বাগত। এতক্ষণ মানুষের ভাষায় আপনাদের সঙ্গে আমি প্রবীর রায়চৌধুরী এই এপিসোডে ছিলাম। কেমন লাগবে অবশ্যই জানাবেন। ইন্টারেস্টিং আরো বেশ কিছু খবরাখবর এবং এপিসোডগুলো নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সামনের এপিসোডে। নমস্কার।